পরিবর্তিত রূপে যারা এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের আসনে আসীন রয়েছে, এই বিপ্লবে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে ব্যাপকভাবে এবং বিপুল পরিমাণে, শুরু থেকে প্রায় শেষ পর্যন্তই বাংলাদেশের ধর্মীয় অঙ্গন, বিশেষ করে কওমি অঙ্গন ব্যাপকভাবে এই সংগ্রামে, এই আন্দোলনে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, রক্ত দিয়েছে এবং জীবন দিয়ে তারা এই বিপ্লবকে সফলতার চূড়ায় নিয়ে উত্তীর্ণ করেছে। ঠিক এরকম আরেকটা চিত্র আমরা দেখি 2013 সালের শাপলা চত্বরে। শাপলার যেই গণজাগরণ ছিল, সেখানে নেতৃত্বটা ভিন্ন ছিল। নেতৃত্বটা ছিল মাদ্রাসায়, আল্লামা আহমদ শফির কাছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর হাতে। কিন্তু যে জাগরণটা ছিল, সেই জাগরণটা শুধু মাদ্রাসা কেন্দ্রিক ছিল না। শাপলা চত্বরের যে শহীদ, সেই শহীদদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আমার রয়েছে। সেখানে পরিসংখ্যান করে আমরা দেখেছি 35% শহীদ হলো মাদ্রাসা, আর 65% শহীদ হলো মাদ্রাসার বাইরের। এখানে সবগুলো রাজনৈতিক দলের কর্মীরা আছে। এখানে কৃষক, শ্রমিক, একেবারে বুয়েটের ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণী এবং পেশার মানুষ সেখানে একত্রিত হয়েছিল শাপলা চত্বরে, এবং তারা 65% শাহাদাতের রক্ত দিয়ে শাপলার জাগরণকে সার্বজনীনতা দিয়েছে। অর্থাৎ শাপলা এবং জুলাই একই প্যাটার্নের, একই ধরনের জাগরণ ছিল, শুধু পার্থক্যটা নেতৃত্বের আসন কার ছিল। আন্দোলনের মূল চেতনা এবং ধরন একটাই ছিল। এখান থেকে আমি বাংলাদেশের রাজনীতির 100 বৎসরের যে একটা মূল চরিত্র আমার কাছে স্পষ্ট, সকলের কাছে স্পষ্ট, ইতিহাসের যারা পাঠক তাদের কাছে সুস্পষ্ট, এবং আবার নতুনভাবে 13 সাল থেকে 24 সাল পর্যন্ত সেটা বাংলাদেশের মাটিতে আবার নতুনভাবে প্রমাণিত। সেটা হলো বাংলাদেশের দুটা ধারা আছে। একটা ধারা নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বেও অনেক অভ্যুত্থান হয়েছে, অনেক বড় বড় বাংলাদেশে আন্দোলন হয়েছে। আর আওয়ামী লীগের বাইরে আরেকটা ধারা আছে, এর বিপরীত যেই ধারাটা। শাহবাগে যে জাগরণ হয়েছিল, শাহবাগে যে ব্যাপক, যে একটা বড় ধরনের গ্যাদারিং এবং শাহবাগ কেন্দ্রিক সারা বাংলাদেশে একটা গণজাগরণ হয়েছিল, অস্বীকার করার উপায় নেই। শাহবাগের গণজাগরণটাই হলো আওয়ামী চরিত্রের, আর শাপলার গণজাগরণের চরিত্রটাই হলো জুলাই বিপ্লবের। এবং সামনেও মনে রাখতে হবে যে আগামী দিনেও বাংলাদেশে এই মাটিতে, এই বিশেষ করে আমি মনে করি যে বঙ্গ এলাকা, এই পূর্ণ অঞ্চল জুড়ে এই দুই শক্তির লড়াই চলছে। এবং এই লড়াইয়ে আমরা যারা শাপলার পক্ষপাতী, আমরা যারা জুলাইয়ের বিপ্লবী, আমাদেরকে আমাদের এই ধারা সংরক্ষণ করতে হবে যদি আমরা বিজয়ী হতে চাই। এবং এখানে আমাদের মধ্যে বিভক্তি আনার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। আজকে ক্ষমতাসীন হয়ে বর্তমান সরকার, আমি মনে করি যে জুলাই বিপ্লবের ঐতিহ্যকে এবং এই ধারাকে দুর্বল করার সুপরিকল্পিত অনেক চেষ্টা তারা করছে। এই চেষ্টাটা এটা তাদের জন্যই সবচেয়ে বেশি আত্মঘাতী হবে। কারণ এই সরকার এটা আওয়ামী লীগের প্রশ্রয় বাংলাদেশে টিকতে পারবে না। তাদেরকে যদি টিকতে হয় তাহলে শাপলা এবং জুলাই যোদ্ধাদের সহযোগিতা নিয়ে তাদেরকে টিকতে হবে। কাজে তুমি টিকবা না তুমি ধ্বংস হয়ে যাবা, সে সিদ্ধান্ত তোমার হাতে। পরিষ্কার বার্তা। আগে শেখ হাসিনা লড়াই করত গণতন্ত্র বিরোধী শক্তিদের বিরুদ্ধে, মাঝে মাঝে লড়াই করত শেখ হাসিনা যে গণতন্ত্রের ধ্বংসকারী বা গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায় সেই অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনা মাঝে মাঝে এই লড়াইয়ের ডাক দিত। আজকে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব
ডাক দিচ্ছেন যে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। ওনারা জুলাই সনদকে ধ্বংস করে দিয়ে, গণভোটের রায়কে ধ্বংস করে দিয়ে, ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার সম্মিলিত প্রয়াসকে ব্যর্থ করে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তো এইরকম দ্বিচারিতার পথ থেকে ফিরে আসার জন্য আমরা সরকারকে আহ্বান জানাই। এটা আপনাদের জন্য আত্মঘাতী হবে। জুলাই মরবে না, জুলাই ধ্বংস হবে না। শাপলার চেতনা অবিনশ্বর চেতনা, জুলাইয়ের চেতনা অবিনশ্বর চেতনা। আপনারা যদি এই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, চেতনা টিকে থাকবে, আপনারাই নির্মূল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা এই ধারায় আমাদের আরো তৎপরতা এবং আমাদের এই অব্যাহত অগ্রযাত্রা আমরা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহর সাহায্য প্রার্থনা করি এবং আমরা হাতে হাত রেখে আমাদের এই সংগ্রামকে, জনগণের এই রায়, গণরায়কে বাংলাদেশে বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমাদের যাত্রা চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু তাআলা। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই রক্তাক্ত জুলাই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধী দলের সম্মানিত চিফ হুইপ, এক দফার ঘোষক, নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রনায়ক জনাব নাহিদ ইসলাম। বক্তব্য রাখবেন জনাব নাহিদ ইসলাম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। নাহিদ ভাই এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত এই রক্তাক্ত যোদ্ধা শীর্ষক সেমিনার আজকে যারা আয়োজন করেছেন, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অতিথিবৃন্দ দীর্ঘ সময় ধরে কথা শুনেছেন। আমাদের আজকের আলোচনার প্রধান আলোচক মাওলানা মামুনুল হক সাহেব সহ আজকে খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি যারা এসেছেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই আয়োজনের বা ওলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজনের মূল উদ্দেশ্যটা ছিল যে এই জুলাই বিপ্লবে আজকে 2 বছর পালিত হচ্ছে। 2 বছর, এই 2 বছর পরে আমরা গণ অভ্যুত্থান বা বিপ্লবে যত ধরনের অংশীদার যুক্ত হয়েছিলাম, আমরা তাদের সকল অংশীজন বা তাদের ভূমিকাটাকে আমরা আলাদা আলাদা ভাবে পর্যালোচনা করে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। সেটার ধারাবাহিকতায় আপনারা আলোচনায় দেখেছেন যেভাবে 18-19 জুলাই, 20 জুলাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, তখন 2টা শক্তি এই জুলাই বিপ্লবকে আবার জাগিয়ে তুলেছিল, মানুষের মধ্যে আশার সঞ্চার করেছিল। একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আর একটা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। এবং 2013 সালের আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কারের এবং নিরাপদ সড়ক আন্দোলনের সকল কিছুর সম্মিলিত একটা রূপ, অর্থাৎ এই যে বৃহত্তর ছাত্রদের মধ্যে একটা বৃহত্তর ঐক্য তৈরি হলো, এটা গত 8-10 বছরের ধারাবাহিকতা আমরা পেয়েছি। তো ছাত্র সমাজের মধ্যে এই ঐক্য এসেছিল। আমরা মনে করি দেশের যে কোনো সংকটে, জাতীয় যে কোনো সংকটে এই ঐক্য থাকবে জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখার প্রশ্নে। আমাদের এখানে অতিথিরাও বক্তব্য দিয়েছেন। আমাদের আলেম সমাজ, আমাদের ওলামায়ে কেরামের যে দীর্ঘ লড়াই এই ভূমিতে, এই বঙ্গের মাটিতে, সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম সহ এদেশের সকল গণতান্ত্রিক সংগ্রামে, দেশের মানুষের পক্ষের সংগ্রামে, অধিকারের পক্ষে, শুধুমাত্র ওলামার সমাজের পক্ষের আন্দোলন না, বরং জাতীয় যে আন্দোলনগুলো ছিল সবকিছুতেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আন্দোলনে আমাদের ওলামায়ে কেরামের ভূমিকা ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ছিল। পরোক্ষভাবে প্রকারান্তরে আমরা আওয়ামী লীগের সময়, ফ্যাসিস্ট সময় দেখেছি জঙ্গিবাদের তকমা দিয়ে, ওয়ারেন টেররের একটা সময় আমরা দেখেছি এখানে ইসলামকে কিভাবে ভীতিকরভাবে হাজির করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থী
এই যে জোব্বা রক্তাক্ত হয়েছে শুধু জুলাই বিপ্লবে নয়, গত কয়েক দশক ধরে রক্তাক্ত হয়েছে শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবী জুড়ে রক্তাক্ত হয়েছে ইসলাম এবং মুসলমানের পরিচয় এবং চিহ্ন হিসেবে। ফলে এই রক্তাক্ত জুব্বা কিন্তু বিদ্রোহের প্রতীক, লড়াইয়ের প্রতীক। সেই লড়াইকে আমরা ধারণ করে সামনে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেটা আমরা প্রত্যাশা করছি। এবং এই সরকারের প্রতি আহ্বান থাকবে, আমাদের উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভূমিকা, তারা শাহাদাত বরণ করেছে জুলাই বিপ্লব নয়, তার শাপলা আন্দোলন থেকে শুরু করে গত মোদী বিরোধী আন্দোলন সহ সকল আন্দোলনে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি সম্মাননা দেয় সরকার। এবং একটা কথা এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না। তো জুলাই চেতনা কেউ বিক্রি করতে যাচ্ছে না। জুলাই চেতনা মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনার মতো কোনো চেতনা না, যেটার মাধ্যমে এই দেশে গুম খুন, দেশের টাকা লুটপাট হয়েছে, দেশে তিনবার ভোটাধিকার হরণ করা হয়েছে। বরং গত 50 বছর ধরে মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ সেই রাজনীতি করেছে, এই দেশকে বিক্রি করার রাজনীতি করেছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করার রাজনীতি করেছে, মানুষের অধিকার হরণের রাজনীতি করেছে। এবং সেই মুক্তিযুদ্ধে তথাকথিত চেতনার কথা এখন বর্তমান সরকার বিএনপির মুখেই আমরা সবচেয়ে বেশি শুনি। ফলে জুলাই বিপ্লবের যেই আমাদের আকাঙ্ক্ষা ছিল, যে প্রতিশ্রুতি ছিল জনগণের কাছে, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের রাষ্ট্রের সংস্কার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, সেই সংস্কারগুলো যদি আমরা চাইতে চাই, এটাকে জুলাই চেতনা বিক্রি যদি সরকার বলতে চায় তারা বলতে পারে, কিন্তু জনগণ জানে জুলাই সবচেয়ে বেশি সুফল ভোগে কিন্তু হয়েছে এই সরকার। তারেক রহমান দেশে এসেছেন, শিলং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন, তারা ক্ষমতায় বসতে পেরেছেন জুলাইয়ের চেতনার ফলে, জুলাইয়ের এই ঘটনার ফলে। তারা আসলে একটা দায়িত্বহীন ক্ষমতা পেয়েছে জুলাই বিপ্লবের ফলে, আর আমরা পেয়েছি ক্ষমতাহীন দায়িত্ব। তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে যাচ্ছেন যে গণভোট এর যে আদেশ, সেই আদেশ রাষ্ট্রপতি দিয়েছে, যেটা অবৈধ। তাহলে অবৈধ আদেশ যে রাষ্ট্রপতি দেয়, সেই রাষ্ট্রপতিকে এই সরকার কেন এখনো টিকিয়ে রেখেছে? ফলে এটার যদি রাষ্ট্রপতি এই অবৈধ আদেশ, সংবিধান বিরোধী আদেশ দেয়, তাহলে রাষ্ট্রপতিকে এর জন্য শাস্তির আওতায় আনা উচিত সরকার, কিন্তু সরকার সেটা করছে না। সরকার স্পষ্টতই দ্বিচারিতা করছে। সংবিধান সংস্কার পরিষদের যে শপথনামা, সেই শপথ আমাদের পড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ফলে সেটা যদি সংবিধান বিরোধী হয়, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী কাজ করেছে, তাকে বিচারের আওতায় নেওয়ার জন্য সরকারের ভূমিকা বা সরকারের উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু সরকার সেগুলো কিছুই করছে না। এবং নির্বাচনের কথা যদি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি। নির্বাচন জুলাই বিপ্লবের ফলে মানুষের যে সার্বভৌম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যে আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশের ভিত্তিতে নির্বাচন এবং গণভোট দুইটি হয়েছে। কারণ বিদ্যমান সংবিধানে কোথাও 2026 সালে নির্বাচনের কথা ছিল না, ছিল 2029 সালে নির্বাচনের কথা। ফলে সরকারকে বুঝতে হবে জুলাই বিপ্লবের 5ই আগস্টের পর দিয়ে যে ধারাবাহিকতা, সেটা কেবল সংবিধানের ভিতর থেকে ব্যাখ্যা করা সম্ভব নয়, সেটা জুলাই বিপ্লবে জনগণের যে আকাঙ্ক্ষা তার মধ্য দিয়ে ব্যাখ্যা করতে হবে। সেই আকাঙ্ক্ষাই ছিল রাষ্ট্রের আমল কাঠামো সংস্কার, নতুন বাংলাদেশ গঠন এবং দেশের সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকার সংবিধান সংশোধনের কমিটির নামে যে প্রহসন করছে, সেই প্রহসন থেকে সরে এসে দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নাহলে ওলামা অ্যালায়েন্স সহ জুলাই বিপ্লবের সকল অংশীদার, সকল শরীরদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা অলরেডি সেই রাজপথের আন্দোলনের মধ্যে আছি, কিন্তু আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে, এখনো সময় আছে, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব।